প্রোগ্রেস স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আজ আবার একবার স্বাগত জানাচ্ছি। আজ প্রখ্যাত সাহিত্যিক তথা ঔপন্যাসিক তথা প্রাবন্ধিক তথা কথাকার বা গল্পকার শঙ্কর রাও খারাট রচিত পোর্টরাজ নামে যে গল্পটি বর্তমানে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর দিক থেকে দেখতে গেলে প্রথম সেমিস্টার, যে সেমিস্টারে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হয়, সেই সেমিস্টারের পাঠ্য নির্বাচিত বাংলা বিষয়ের এখন সেই শঙ্কর রাও খারাট রচিত যে গল্প পোর্টরাজ, সেই পোর্টরাজ গল্পটি আমি তোমাদের টেক্সট ধরে প্রতিটি লাইনের প্রত্যেকটি শব্দের খুঁটিনাটি সমস্ত অর্থ এবং প্রত্যেক জায়গা থেকে কিভাবে কিরকম প্রশ্ন আসতে পারে তোমাদের এমসিকিউ টাইপের, সেই সমস্ত কিছু খুঁটিনাটি বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে এখন করতে চলেছি। যারা আগামী সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমরা দিতে চলেছ, তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই সবার কাছে অনুরোধ, যারা ভিডিওটি দেখবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবে এবং দেখবে, তাহলে অবশ্যই তোমাদের কাছে এই পোর্টরাজ গল্পটি বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। এই গল্প থেকে যেমন ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। আর যখন তোমরা আলোচনাটি শুনবে বা দেখবে, তখন অবশ্যই সামনে তোমাদের যে পাঠ্যপুস্তক বইটি, সেই বইয়ের পেজ নাম্বার 18 পাতায় যে গল্পটি রয়েছে পোর্টরাজ, শঙ্কর রাও খারাট রচিত যে গল্প, সেই গল্পটি খুলে রাখবে সামনে এবং শুনবে, তাহলে অবশ্যই দেখবে তোমাদের কাছে আর এই গল্প থেকে কোনো প্রশ্নের উত্তর করতে কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমি এখন মূল গল্পের আলোচনায় যাই। আর গল্পের মূল বিষয়ে ঢোকার আগে সংক্ষেপে একটু আমি লেখক পরিচিতি সম্পর্কে দু চার কথা বলিনি। গল্পটির লেখক বললাম শঙ্কর রাও খারাট, যিনি একজন মারাঠা সাহিত্যিক বা মারাঠি ভাষার লেখক বা গল্পকার বা ঔপন্যাসিক। তিনি উপন্যাস জগতে সর্বাধিক খ্যাতি লাভ করেছেন। সেই মারাঠা ভাষার সাহিত্যিক শঙ্কর রাও খারাটের সম্পূর্ণ নাম শঙ্কর রাও রামচন্দ্র খারাট, যিনি 1921 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যু 2001 সাল। তিনি ডক্টর বি.আর. আম্বেদকরের সঙ্গে একসঙ্গে কিন্তু কাজও করেছেন। সেই শঙ্কর রাও খারাট রচিত যে মারাঠি ভাষায় লেখা যে গল্পটি তোমাদের পাঠ্য পোর্টরাজ, এই পোর্টরাজ গল্পটিকে বাংলায় তর্জমা করেছেন সুনন্দন চক্রবর্তী। এখন আমি মূল গল্পে ঢোকার আগে পোর্টরাজ এই যে ওয়ার্ডটা, একটা অপরিচিত অচেনা শব্দ তোমাদের কাছে, পোর্টরাজ। এই পোর্টরাজ কথাটি সম্পর্কে দু চার কথা বলি। পোর্টরাজ কিন্তু প্রকৃতপক্ষে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। পোর্টরাজ তাকেই বলা হয় আমাদের রাজ্যে বা আমাদের এলাকায় যাকে মন্দিরের পুরোহিত বলা হয়, অর্থাৎ মন্দিরে যিনি দেবতার আরাধনা করে থাকেন, দেব সেবা করে থাকেন, অর্থাৎ সাধারণ মানুষের মঙ্গলের জন্য প্রতিমা বা মূর্তির সামনে বসে যিনি দেবতার কাছে সাধনা করেন, আরাধনা করেন, সেই পূজারী আমরা যাকে বলি পুরোহিত বা পূজারী। মারাঠি ভাষায় গুজরাট, উড়িষ্যা, রাজস্থান এই সমস্ত এলাকাগুলোতে সেই রকমই ওই পূজারীকে বা দেবতার যিনি সেবায়িত, তাকেই বলা হয় পোর্টরাজ।
তো আলোচ্য গল্পে যে পোটরাজের কথা বলা হয়েছে, তাহলে পোটরাজ কথার এক কথায় অর্থ হচ্ছে দেবতার সেবায়িত, দন্তস্বয়কার বয়াকার হস্যইত। আলোচ্য গল্পে যে পোটরাজের কথা বলা হয়েছে সেই পোটরাজের নাম হচ্ছে দামা। পোটরাজ চরিত্রটার নাম দামা। আর পোটরাজের স্ত্রীর নাম হচ্ছে দ্রুপদ। পোটরাজের এক ছেলের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে আনন্দ। আর দ্রুপদ যে পোটরাজের স্ত্রী, সেই পোটরাজের স্ত্রীর একজন প্রতিবেশী সঙ্গিনী বা মহিলার কথা বলা হয়েছে যার নাম হচ্ছে বঞ্চলা বাই। এছাড়াও গল্পের চরিত্র বলতে গ্রামের প্রধান এবং সেই প্রধানের যারা সহযোগী, যারা অঞ্চল প্রধানের যে মোড়ল বা প্রধানের যে সহযোগী বা সহকর্তা যারা, তাদের কথাই কিন্তু, তাদেরকে সকলকে নিয়েই আলোচ্য গল্পটি লেখা। তো সংক্ষেপে একটু আমি গল্পের ঘটনাটি বলে নিই। এই যে গল্পের পোটরাজ বললাম, এই পোটরাজ গুরুতর অসুস্থ। তার আগে বলি, শঙ্কররাও খাড়ার তিনি দলিত, অত্যাচারিত, নিপীড়িত শ্রেণীর বা নিপীড়িত মানুষদের, কোন এলাকার, ওই যে বললাম রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, এই সমস্ত এলাকার মানুষদের এবং সমাজের, এক কথায় দলিত শ্রেণীর মানুষদের জীবনের, বাস্তব জীবনের কাহিনী নিয়েই তিনি লেখনী ধরতেন। তার প্রায় প্রত্যেকটি রচনাই কিন্তু সেই সমস্ত দলিত শ্রেণীর বা নিপীড়িত শ্রেণীর মানুষ এবং সমাজকে কেন্দ্র করে। আলোচ্য গল্পটিও সেই রকম। আলোচ্য গল্পে দেখা গেছে একটা গ্রাম, সেই গ্রামবাসীরা সবাই একটা দেবতার উপর খুব নির্ভরশীল। সেই দেবতার নাম হচ্ছে মারি আই, মায়াকা রয়লিকই আ হাস্যই। আমরা জানি মারি, মারি মানে কি মহামারী, আর আই, আই মানে কি মা। মারি আই কথার অর্থ হচ্ছে মহামারীর মা, অর্থাৎ মহামারী হলে যে মা তাদেরকে রক্ষা করেন, সেই জন্যই নাম হয়েছে মারি আই বা লক্ষ্মী আই। অপর নাম হচ্ছে মারি আয়ের লক্ষ্মী আই। আর এই যে মারি আই দেবতা, এই দেবতার যিনি সেবায়িত, তিনি হচ্ছেন পোটরাজ। তো সেই গ্রামের, এখানে যে গ্রামের কথা বলা হয়েছে, সেই গ্রামের যে দেবতা বললাম মারিয়াই, সেই মারিয়াই দেবতার প্রতি গ্রামবাসীরা খুব নির্ভরশীল। এক কথায় অন্ধভাবে সেই কুসংস্কারকে আঁকড়ে ধরেই কিন্তু গ্রামবাসীরা পথ চলে। তাদের সমস্ত রকম দায় বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা যাই হোক না কেন, যে কোনো বিপদকালীন পরিস্থিতিতেই তারা ওই মারিয়াই দেবতার শরণাপন্ন হয়ে থাকে। কারা? ওই যে এলাকাবাসী। তো এইভাবেই কিন্তু তাদের দিন যায়। তাদের খুব বিশ্বাস যে মারিয়াই নাকি তাদের সবসময় সঙ্গেই থাকে, মারিয়াই দেবতা নাকি তাদের সব বিপদ আপদে তাদেরকে বাঁচান, তাদেরকে রক্ষা করেন। এইরকম তাদের গভীর প্রত্যয় বা বিশ্বাস। তো এখন এই যে পোটরাজের কথা এখানে বলছে, যে পোটরাজ তাদের সেই গ্রামবাসীদের সেই আরাধ্য বাইষ্ঠ দেবতা যে মারিয়াই, সেই মারিয়াই দেবতার সাধক। পোটরাজ কি করেন? পোটরাজ মাথায় করে, ওই মারিয়াই দেবতাকে মাথায় করে বহন করে, অর্থাৎ মারিয়াই দেবতাকে একটা ছোট কাঠের মন্দিরের ভিতরে রেখে সেই মন্দিরটিকে মাথায় করে নিয়ে গ্রামে গ্রামে ঘুরতেন, যাত্রা করতেন। আর তার সাথে সাথে যারা ওই দেবতার ভক্ত গ্রামবাসী, তারাও সঙ্গে সঙ্গে যেতেন। সঙ্গে নানান শঙ্খধ্বনি, বাদ্যযন্ত্র এইসব বাজানো হতো। তো এইভাবেই ওই পোটরাজের তাতে জীবিকাও নির্বাহ হতো। তাতে করে যে সমস্ত দর্শনার্থী যারা, পথচারী মানুষ যারা, যারা ওই মারিয়াই দেবতার যারা আরাধনা করতে আসেন, যারা পূজা দেন, তাদের সেই পূজার সামগ্রী, খাদ্যবস্তু এবং অর্থ, এতেই কিন্তু পোটরাজের জীবিকা নির্বাহ হতো। তো এখন এই যে পোটরাজ বললাম, এই পোটরাজ হঠাৎ খুব অসুস্থ।
শুধু পোর্টরাজ নয়, পোর্টরাজের সাথে সাথে সেই এলাকাবাসীর অনেকেই, প্রত্যেক বাড়িতে বাড়িতেই কেউ না কেউ গুরুতর একটা রোগে আক্রান্ত। সেই রোগটাকে এখানে বলা হয়েছে, যেটা আমাদের এখানে যেটা বলা হয়, যেটা বসন্তকালে হয়, মায়ের দয়া। কিন্তু ওখানেও সেটা মায়ের দয়াই বলা হয়েছে। তো আমরা যেটাকে মায়ের দয়া বলি, বা আমাদের কাছে যে রোগটা হচ্ছে মায়ের দয়া অর্থাৎ পক্স রোগটা, তো এখানে কিন্তু মারাঠাবাসীদের কাছে সেটাই হচ্ছে এক শ্রেণীর, কি বলবো, কলেরা, টাইফয়েড জাতীয় কিছু রোগ। এই কারণেই বলছি সেখানে কিন্তু এটা কোনো বসন্ত রোগ নয়। তার কারণ আলোচ্য গল্পে আষাঢ় মাসের কথা বলা হয়েছে, এখানে কোনো বসন্তকালের কথা কিন্তু বলা হয়নি। আর কিছু পায়খানা, বমি, এই ধরনের কিছু রোগেরও উল্লেখ আছে ডাইরেক্ট, সরাসরি। সুতরাং তার থেকে আমরা সহজেই বলতে পারি সেই রোগটা হচ্ছে এই কলেরা, টাইফয়েড জাতীয় কিছু ছোঁয়াচে রোগ, যেটা সমগ্র গ্রাম জুড়ে যেই রোগটা সব গ্রামবাসীদেরকে আক্রান্ত করেছে। তো যখন গ্রামে এইরকম পরিস্থিতি, তখন সব গ্রামবাসীরা তখন ভেঙে পড়ে, হতাশ হয়ে পড়ে। আর এদিকে ওই যে মারিয়াই দেবতার যিনি সাধনা করেন, সেই পোর্টরাজের স্ত্রী, তার বাড়িতে সবসময় পোর্টরাজের জন্য কান্নায় ব্যাকুল হয়ে পড়েন। কারণ পোর্টরাজের এমন অবস্থা হয়ে যায় যে পোর্টরাজ যেন মরণাপন্ন, মুমূর্ষু প্রায় হয়ে পড়ে। তো সেই রকম পরিস্থিতিতে পোর্টরাজের যখন ওই রকম অবস্থা হয়, সেই সময় সকল গ্রামবাসীরা পর্যন্ত, দলে দলে গ্রামের মানুষ পর্যন্ত পোর্টরাজের বাড়িতে সবসময় পোর্টরাজের খবর নিতে আসে দ্রুপদের কাছে। দ্রুপদকে জিজ্ঞাসা করে পোর্টরাজ কেমন আছে। তো তার উত্তরে পোর্টরাজ চোখের জল ফেলতে ফেলতে, অশ্রু বর্ষণ করতে করতে কিন্তু পোর্টরাজ যে ভালো নেই, পোর্টরাজের সেই খারাপ অবস্থার কথা গ্রামবাসীদেরকে জানায়। তো গ্রামবাসীরা তখন দ্রুপদকে নানান রকম সান্ত্বনা দেয়, বোঝায়, বলে চিন্তা করো না, ভালো হয়ে যাবে, পোর্টরাজ সুস্থ হয়ে যাবে। কারণ পোর্টরাজ দিন রাত অসাধ্য সাধন করে গেছেন, অর্থাৎ সেই দেবতার সাধনা সব সময় করে গেছেন। দেবতার তিনি কোনো ত্রুটি রাখতেন না। যেরকম ভাবে দেবতার সেবা করা যায়, দেবতার কাছে মন্দিরে বলি দেওয়া থেকে শুরু করে, দেবতার দৈনন্দিন পূজা অর্চনা, স্নান সেরে পূজা অর্চনা থেকে শুরু করে, দেবতার যে সমস্ত পোশাক পরিধান, যা কিছু করানোর সমস্ত কিছু, সব কিছু তিনি নির্দিষ্ট নিয়ম মেনেই করেছেন। তা সত্ত্বেও গ্রামবাসীর বক্তব্য যে এত কিছু পরেও কেন পোর্টরাজের উপরে কেন মায়ের দয়া হলো। তো এই পরিস্থিতিতে সবার বিশ্বাস যে একমাত্র মারিয়াই দেবতাই পারবে এই সমস্ত রোগাক্রান্ত, অর্থাৎ মায়ের দয়া হওয়া সমস্ত মানুষদেরকে সুস্থ করে তুলতে। কে পারবে? নয় মারিয়াই দেবতা ছাড়া আর কেউ পারবে না। তার জন্য মারিয়াই দেবতার আরাধনা করতে হবে, তার পূজা করতে হবে। তো সেই পূজা আরাধনা করবে কে? সেটা তো একমাত্র পোর্টরাজ ছাড়া কেউ করতে পারে না। তাহলে পোর্টরাজ তো বিছানায় শয্যাশায়ী, তাহলে সেই মুহূর্তে করবে কে? আর যদি সেই দেবতার যদি পূজা না করা হয়, তাকে যদি গ্রামের এক প্রান্তে যদি একটা নির্দিষ্ট তিথি, একটা নির্দিষ্ট অমাবস্যার দিন আছে, সেই দিনে যদি গ্রামের বাইরে তাকে যদি না বের করে দেওয়া আসা না হয়, তাহলে কিন্তু সেই দেবতা সন্তুষ্ট হবেন না। সেই কাজটা তাদেরকে করতেই হবে। তো এমন পরিস্থিতিতে তারা চিন্তা ভাবনা করে, সকল গ্রামবাসী, গ্রামের সমস্ত ছোট থেকে বড় সবাই চিন্তা ভাবনা করে। এমনকি গ্রামের যে মোড়ল প্রধান, সেই প্রধান পর্যন্ত পোর্টরাজের বাড়িতে আসে। এসে পোর্টরাজের স্ত্রীকে এবং পোর্টরাজের যে সন্তান আনন্দ, বলে সেই আনন্দকে সেই পোর্টরাজের দায়িত্বটা নেওয়ার কথা বলে, যে যেহেতু পোর্টরাজ অসুস্থ, সুতরাং তার ছেলে আনন্দই পোর্টরাজের কাজটা করুক। অর্থাৎ ওই দেবতাকে নিয়ে পোর্টরাজ যেমন মাথায় করে নিয়ে দেবতার সেবা করতেন, বিচরণ করতেন, যাত্রা করতেন, ঘুরে ঘুরে বেড়াতেন, সেই কাজটা আনন্দ করে। কিন্তু তাতে দ্রুপদ অর্থাৎ পোর্টরাজের স্ত্রীও রাজি নয়, আর আনন্দও তাতে রাজি নয়। কারণ আনন্দ তখন হাই স্কুলের ছাত্র, ইংরাজি নিয়ে পড়াশোনা করছে। সে চায় না যে নিজের পড়াশোনা ছেড়ে ওই রকম দেব সেবায় নিজেকে নিযুক্ত করে রাখতে। তো এমতো অবস্থায় যখন খুবই আনন্দের উপর যখন ওই গ্রামবাসীর তরফ থেকে এবং গ্রামের প্রধানের তরফ থেকে যখন খুবই চাপ দেওয়া হয় তাকে পোর্টরাজের দায়িত্ব নেবার জন্য, তখন পোর্টরাজ অতৃষ্ট হয়ে তখন কি করে,
এই সরি পোর্টরাজ না, পোর্টরাজের ছেলে আনন্দ তখন অসুস্থ, তখন অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ হয়ে কী করে না, ছুটে সেখান থেকে নিজের বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তো সে যে কি কারণে বেরিয়ে গিয়েছিল তার পিছনে একটা বিশেষ কারণ ছিল। কারণটা কি, সে বেরিয়ে যাওয়ার পর অনেক রাতে বাড়ি ফিরে। তো অনেক রাতে যখন বাড়ি ফিরল, বাড়ি ফেরার পরে তার মাকে কানে কানে শুধুমাত্র শুনিয়ে রেখেছে। কি না, যেটা শুনিয়ে রেখেছে সেই ঘটনাটা আমি পরে বলছি, তার আগে বলি তারপর দিন সকাল হয়। তো সকালবেলায় গ্রামবাসীরা দেখে যে ওই যে মারিয়াই দেবতা, তাদের যে ইষ্ট দেবী, সেই দেবীর যে মন্দির, সেই মন্দির নাকি নিয়ে গেছে গ্রামের প্রান্তে রেখে দেওয়া আছে, গ্রামের শেষ প্রান্তে চলে গেছে। তো তাতে করে গ্রামবাসীদের বিশ্বাস হয়তো দেবতা সকলের উপর, সকল গ্রামবাসীর উপর সন্তুষ্ট হয়ে নিজের পায়ে হেঁটে হয়তো সেখানে চলে গেছেন। কারণ সেখানে যাবার মতো, তাকে নিয়ে যাবার মতো একমাত্র পোর্টরাজই ছিল। পোর্টরাজ তো বিছানায় পড়ে আছে, তাহলে সে গেল কিভাবে? নিশ্চয়ই গ্রামের এরকম দুরবস্থা দেখে, এরকম খারাপ পরিস্থিতি দেখে, এরকম মারি চলছে, মহামারী চলছে দেখে সেই দেবী নিজে সব মানুষকে ভালো করবার জন্য হয়তো তিনি গ্রামের প্রান্তে গেছেন। এটাই সকলের বিশ্বাস। শুধু তাই নয়, দেখা গেছে যখন গ্রামের শেষ প্রান্তে যখন গেছে, তখন গ্রামবাসীরা সেই দেবতা ঘটা করে পূজা অর্চনা এসবও শুরু করে। তো এদিকে পোর্টরাজ সেও কিন্তু অসুস্থ অবস্থা থেকে উঠে বসে, আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। সকল গ্রামবাসী যারা আক্রান্ত হয়েছিল সবাই অনেক সুস্থতার দিকে এসে যায়। তাতে গ্রামবাসীরা খুব খুশি হয়, সন্তুষ্ট হয়। আর পোর্টরাজও তখন আবার নিজে সেই রাজের দায়িত্ব গ্রহণ করে। তো তখন আনন্দ তার মাকে জানায়, শুধুমাত্র কেবল তার মাকেই জানিয়েছিল, আর কাউকে জানায়নি, যে সেই দেবতাকে, সেই মারিয়াই দেবীকে যে গ্রামের প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে সেটা করে এসেছে সে নিজেই। সে রাত্রেবেলায় যে গিয়েছিল সেখানে রাত্রেবেলায় তাকে বাইরে রেখে তারপর বাড়ি ফিরেছে। তো তখন পোর্টরাজের স্ত্রী দ্রৌপদ আনন্দকে বলে যে আমার দিব্যি করে বল, এ কথা তুই আমাকে বললি, কিন্তু আর কাউকে, গ্রামের কেউ যেন এ কথা না শুনে, কোনোদিন কাউকে তুই জানাবি না। তো এখন এ কথা বলেই আনন্দ কিন্তু আনন্দে হেসে ওঠে। তো এইটাই হচ্ছে গল্পের তোমাদের ঘটনা। তাহলে সেই সবার বিশ্বাস, সবার এটাই বিশ্বাস নাকি দেবতার দয়াতেই নাকি সবাই সুস্থ হয়েছে। আর এদিকে ওই আনন্দও যে আনন্দে হেসে উঠেছে, সেও যে খুব খুশি হয়েছে, তার কারণটা কি? কারণ তাকে পোর্টরাজের দায়িত্বও নিতে হলো না, তার বাবাও সুস্থ হয়ে গেল, এইসব বিভিন্ন কারণে সকল গ্রামবাসীরাও সুস্থ হলো, আবার পুনরায় সেই পোর্টরাজের আরাধনার কাজ শুরু হলো। তো এই সমস্ত কারণেই কিন্তু আনন্দও খুশি হলো। তো এইরকম একটা খুব সুন্দর ভিন্ন সারের গল্প, এই ধরনের গল্প তোমরা কিন্তু কেউ অনেকেই পড়নি। গল্পটা খুব ভালো লাগবে তোমাদের। আমি টেক্সট ধরে, লাইন ধরে ধরে বলছি, দেখো তোমরা একটু শোনো। একটা ভিডিওতে আমি হয়তো সম্পূর্ণটা বলতে পারবো না, তো যতটাই বলবো দেখবো তোমাদের খুব ভালো লাগবে। এবং এখান থেকে দেখবে সব প্রশ্ন তোমরা অ্যান্সারও করতে পারবে। আমি প্রশ্নগুলোও বলে দেবো কী কী ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে। সেপ্টেম্বর মাসেই তোমাদের পরীক্ষা আছে। তাহলে চলো এখন শুরু করছি কবিতার পংক্তিতে বা লাইনে। দেখো, গ্রামের পোর্টরাজ, দামার বাড়ির আবহাওয়া ভারী। তোমরা একটু বইগুলো সামনে খুলে রেখে দেখবে। প্রথমে বলছি গ্রামের পোর্টরাজ, তাহলে পোর্টরাজ হচ্ছে সেখানে যে গ্রামে, মারাঠা বললাম, মহারাষ্ট্র বা মারাঠার একটা গ্রামের চিত্র এখানে আঁকা হয়েছে। তো সেই পোর্টরাজ কথার অর্থ বলেই দিয়েছে দেবতার সেবায়। তার নাম হচ্ছে দামা। পোর্টরাজ কিন্তু নাম নয়, পোর্টরাজ কথার অর্থ দেবতার সেবাই, কিন্তু পোর্টরাজের নাম হচ্ছে দামা। বলছে বাড়ির আবহাওয়া ভারী, মানে তার বাড়ির আবহাওয়া খুব ভারী। এখানে ভারী কথাটা কিন্তু ভারাক্রান্ত অর্থে, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা, দুশ্চিন্তা অর্থে কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে। আর তার বাড়ির শোচনীয় একটা পরিস্থিতি চলছে, যার কারণে কিন্তু ভারাক্রান্ত চিন্তার মধ্যে বাড়ির মানুষরা রয়েছে। এখানে এই অর্থে কিন্তু ভারী শব্দটা প্রয়োগ করা হয়েছে। সমস্ত জায়গায়
কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। তাহলে মানুষ হাঁটুর উপর মাথা রেখে কখন বসে? যখন প্রচন্ড চিন্তাগ্রস্ত, চিন্তা ব্যাকুল হয় মানুষের, যখন খুব খারাপ পরিস্থিতি আসে তখনই মানুষ এরকম হাঁটুর উপরে মাথা রেখে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তো সেই রকম পরিস্থিতি সেই জায়গাতেও, এখানে যে গ্রামের কথা বলা হয়েছে সেই গ্রামের পরিস্থিতিটাও ঠিক সেই রকম। দামার বউয়ের চোখ ভরা জল, বা চোখ জল ভরা। এই যে দামার বউ, যার কথা কি বললাম, যার নাম কি দ্রুপদ, সেই দ্রুপদের চোখ জল ভরা, অর্থাৎ দ্রুপদের দু চোখ দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে, কাঁদছে দ্রুপদ। থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। এগুলো প্রশ্ন হবে, সে চোখ মুছছে কিভাবে? চোখ মুছছে কে? চোখ মুছছে শাড়ির আঁচল দিয়ে। কে? দ্রুপদ চোখ মুছছে। দ্রুপদটা কে বললাম? দ্রুপদ হচ্ছে ওই কে? পোটরাজের স্ত্রী। পাড়ার বউঝিরা আসছে। বউঝি, ঝি মানে যে সমস্ত পাড়ার মেয়েরা, সবাই আসছে কি করতে? কোথায় আসছে? পোটরাজের বাড়িতে আসছে, পোটরাজের খবর নিতে আসছে, পোটরাজ কেমন আছে। একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। কাদের কথা বলা হয়েছে প্রশ্ন হবে, একটুক্ষণ থেকেই কারা চলে যাচ্ছে? ওই গ্রামের বা পাড়ার বউঝিরা। মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। দৌড়ে মানে কি? দরজায় এসে দাঁড়াচ্ছে, পোটরাজের বাড়ির দরজায়। লোকে এসে শুধোচ্ছে। কোন লোকে? ওই প্রতিবেশী লোকরা, পোটরাজের গ্রামবাসীরা বা প্রতিবেশী লোকরা, তারা শুধোচ্ছে। কি শুধোচ্ছে? ওই যে দ্রুপদ, পোটরাজ কেমন আছে? তাহলে দ্রুপদকে জিজ্ঞাসা করছে। দ্রুপদটা কে বললাম? দ্রুপদ হচ্ছে পোটরাজের স্ত্রী। তাকে বলছে, পোটরাজ কেমন আছে? তার উত্তরে বলছে, এখনো প্রাণটুকু আছে খালি বাবা। বলছে শুধু কোনো রকমের প্রাণটুকু তার আছে, মানে তার অবস্থা খুব একটা ভালো নয়, সেটা বোঝাতে চাইছে। করুণ মুখে জবাব দিচ্ছে সে। তাহলে জবাব দিচ্ছে সে, কে জবাব দিচ্ছে এখানে? সেটা কে? সে হচ্ছে দ্রুপদ, অর্থাৎ পোটরাজের স্ত্রী। বলছে সে করুণ মুখে জবাব দিচ্ছে যে এখনো প্রাণটুকু তার আছে খালি বাবা। তখন গ্রামবাসীরা তার সেই রকম করুণ অবস্থা দেখে, দ্রুপদের সেই করুণ অবস্থা এবং কান্না দেখে তাকে সান্ত্বনা দিয়ে কি বলছে দেখো। বলছে ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। তাহলে সেখানে সেই যে রোগটা ছড়িয়ে পড়েছে, সেই যে বললাম মায়ের দয়া, আমরা পরে বাবু পড়তে পড়তে, তো সেই রোগে বলছে বাড়ির প্রত্যেক বাড়িতেই অন্তত একজন না একজন, কেউ না কেউ বিছানাগত হয়েছে ওই রোগে আক্রান্ত হয়ে। তখন দ্রুপদ বলছে জানি বাবা, জানি বাবা, তাও ভয় লাগে। বলছে সব জানি যে এরকম প্রত্যেক বাড়িতে বাড়িতেই কিন্তু ওই মানে মায়ের দয়া হয়েছে, কিন্তু তবুও ভয় লাগে। বলছে দ্রুপদ, কারো যাবার সময় হলে তো সে যাবে। বলছে কারো যদি যাওয়ার সময় হয় সে তো কিছু করার নেই, তাকে তো যেতেই হবে, সবই তো ঈশ্বরের দান, ভগবানের দান, যেটা তো সবাইকে একদিন না একদিন হবেই। তার যদি সময় হয় সেটা তো আটকানো যাবে না। আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন সে টিকে যাবে। যদি পোটরাজের এখন যাবার সময় না হয়ে থাকে, ঠিক পোটরাজ বেঁচে যাবে, এ কথা কিন্তু বলতে চাইলেন। বলছে জানি বাবা ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। তখন দ্রুপদ বলছে সব জানি, কিন্তু রোগটা যে খুব একটা সহজ রোগ নয়, খুব কঠিন রোগ, খুব খারাপ রোগ। বলছে কেউ না বলেছে, গ্রামবাসী বলছে কেউ না বলেছে। বলছে কেউ কি বলছে যে রোগটা কঠিন নয়? সবাই জানি রোগটা কঠিন। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। বলছে এখন ঠাকুরের দিকে মুখ চেয়ে থাকতে হবে এই পরিস্থিতিতে। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। এখানে মা বলতে ওই যে তাদের যে ইষ্ট দেবী মারিয়াই বললাম, ওই মারিয়াই দেবীর কথা বলা হচ্ছে। মা হয়তো এবার সবাইকে ঝেঁটিয়ে নিয়ে যাবে, অর্থাৎ গ্রামবাসী সবাইকে আক্রান্ত করেছে, সব মানুষকে হয়তো এইভাবেই আস্তে আস্তে সবাইকে এই রোগে আক্রান্ত করে ঝেঁটিয়ে নিয়ে যাবে, সবাইকে মেরে দেবে, শেষ করে দেবে, এই কথা বলছে। বলছে তার কাছে সকলে সমান। তার কাছে মানে এখানে ওই দেবীর কাছে, মা ওই যে মারিয়াই যে দেবী বললাম সেই দেবীর কাছে বলছে সবাই সমান। ঠিক এই সময়ে বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দেখো, বলছে বাড়ির সামনের যে নিম গাছ, সেই নিম গাছে বলছে একটা কাক চেঁচিয়ে ওঠে। এই যে কাকের কথা বললাম এখানে, কাক হচ্ছে অমঙ্গলের সূচক। যখন একটা এলাকায় যখন এরকম একটা দুরবস্থা চলছে, খারাপ পরিস্থিতি চলছে সারা এলাকা জুড়ে, সেই সময় যে কোনো প্রাণীর ডাক, সেই ডাককে অমঙ্গলের সূচক হিসেবে ধরা হয়। তো এখানে এই পোটরাজের
যখন এইরকম পরিস্থিতি বা সেই গ্রামের যখন এইরকম পরিস্থিতি, এরকম খারাপ অবস্থা, সেই সময় সেখানে ওই পোর্টরাজের বাড়ির সামনে একটা নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় প্রশ্ন, যে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দ্রুপদ বলে এই বাচ্চারা মারবে জন্মাকে। দেখো বাচ্চাদেরকে বলছে, ছোট ছোট ছেলেদেরকে, তখন দ্রুপদ বলছে পোর্টরাজের স্ত্রী কি বলছে, বলছে মার বেজন্মাকে। এখান থেকে প্রশ্ন হবে বেজন্মা কে? বেজন্মা শব্দের অর্থ যার জন্মের কোনো ঠিক নেই। বলছে এই বেজন্মাটা কে? বলছে পোর্টরাজকে ডাকে রে। বলছে ওই যে পোর্টরাজকে ডাকছে, মানে পোর্টরাজকে সে বাঁচতে দেবে না, পোর্টরাজের মৃত্যু কামনা করছে, এটা বলতে চাইছে। কাকটা রেগেই চলে। দ্রুপদের ছেলে তার দিকে ঢিল ছড়ে। প্রশ্ন হবে যে তার দিকে ঢিল ছড়ে কোন দিকে? কাকটির দিকে। কে ঢিল ছড়ে? তখন তো দ্রুপদের ছেলে। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। তাহলে এই যে কাকটা উড়ে পালানোর কারণটা লিখতে হবে, কিভাবে বা কখন কাকটা উড়ে পালালো? যখন দ্রুপদের ছেলে যখন ঢিল ছুড়লো তখন। তো তোমাদের কাছে আমি দুটো একটা কোশ্চেন রাখছি, কোশ্চেনগুলোর অ্যান্সার দেবে। যে কোথায় কাকটা কোথায় বসে ডাকছিল, কোন গাছে, সেটা একটু তোমরা জানাবে কমেন্ট বক্সে। দ্রুপদ কে? এই একটা কোশ্চেন। আর এই গল্পে কোন দেবতার কথা বলা হয়েছে, বা এই যে মারাঠা গ্রামের চিত্র এখানে অঙ্কন করেছেন, সেই গ্রামবাসীদের ইষ্ট দেবীর নাম কি, সেই দেবীর নাম কি এবং তার অর্থটাই কি, সেই নামটার অর্থটাই কি? এই যে প্রশ্নগুলো বললাম তোমরা একটু কমেন্ট করে জানাবে। দেখো তাহলে এখানে বেজন্মাটা কে, এটা একটা প্রশ্ন তোমাদের কাছে রাখলাম। বলছে বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে। সাপমনি করছে মানে কি? অভিশাপ দিচ্ছে, অমঙ্গল ডাকছে। দ্রুপদ গজগজ করে আপন মনে। তাহলে প্রশ্ন, আপন মনে গজগজ করে, কে গজগজ করে? প্রশ্ন হবে দ্রুপদ গজগজ করে। কখন? ওই যখন বললাম যখন ওই কাকটা ডাকছে তখন সে নিজের মনে গজগজ করে কি বলল, যে বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে, অর্থাৎ আমাদের অভিশাপ দিচ্ছে। এ হলো আষাঢ় মাস। আমি একটু আগেই বললাম এখানে গল্পে কিন্তু কোনো বসন্তকালের কথা বলা হয়নি, আষাঢ় মাসের কথা বলা হয়েছে, বর্ষাকালের কথা বলা হয়েছে, যে সময় কিন্তু বসন্ত রোগের প্রাদুর্ভাব হয় না। বলছে এই হচ্ছে আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সামনে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে এলো। তাহলে কাদায় যেন আঠালো হয়ে যাচ্ছে মাটি ভিজে, গাছের পাতা একটুও নড়ছে না, স্থির। তাহলে প্রশ্ন হবে একটুও নড়ছে না, কে নড়ছে না? এই একটা প্রশ্ন। গাছের পাতা, তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে, এগুলো প্রশ্ন। ফোঁটায় ফোঁটায় কোথা থেকে জল ঝরছিল? তখন একটু গাছের পাতা থেকে সবসময় যেন ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। বলছে দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। তাহলে দেখো কাকের পরে এবারে কুকুর চিৎকার। বলছে একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। কোথায়? ওই যে দামার বাড়ি। দামাকে পোর্টরাজের নাম হচ্ছে দামা। তো সেই পোর্টরাজ যে হচ্ছে দামা, সেই দামার বাড়ির দরজার কাছে একটা কুকুর চিৎকার করে বলল। শুনে দ্রুপদের প্রাণ শুকায়। প্রশ্ন হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্রুপদের প্রাণ শুকায় কিসে? ওই কুকুরের ডাক শুনে, কুকুরের চিৎকার শুনে। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, অর্থাৎ সেই আওয়াজের উপরে আরো জোরে চিৎকার করতে থাকে। সে কে? প্রশ্ন। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়। কোন আওয়াজের উপর দিয়ে কে চেঁচানো? তাহলে ওই কুকুরের যে আওয়াজ, চিৎকার, তার উপরে উপরে চিৎকার করছে কে? দ্রুপদ। তো দ্রুপদ চিৎকার করে কি বলছে? হে ভগবান, গোড় দেয় না কেন ওই সেই কেউ ওই কুত্তাটাকে? তাহলে এই কুত্তা মানে কি? এই কুকুরটাকে কেউ কেন গোড় দিচ্ছে না কেন? কবরে দেয় না কেন? ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। বলছে বলছে ভবিষ্যতের কথা বলছে, ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে সেই ইঙ্গিত দিচ্ছে। এই কথাটা কে বলল? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্রুপদের পাশে বসা বউ কি বলে? দ্রুপদের পাশে একটা বউ বসেছিল, পাড়ারই একজন প্রতিবেশী বউ, দ্রুপদের একজন সঙ্গিনী বলতে পারো। তার নাম কি? না, তার নাম হচ্ছে বঞ্চলা। এখানে বঞ্চলা বাই বলা হচ্ছে, বাই, যেমন লক্ষ্মীবাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সেরকম বঞ্চলা বাই। তো তখন দ্রুপদের অন্য পাশে বসা বঞ্চলা বলে, তাহলে এই যে বললাম বঞ্চলা কে? দ্রুপদেরই একজন সঙ্গিনী। কি বলে? দ্রুপা, মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলি তো? এই যে মারিয়াই মানে তাদের যে দেবী বললাম, সেই দেবীর যাত্রা। এখানে যাত্রা মানে কি নাটক যাত্রা এরকম নয়, এখানে যাত্রা মানে অভিযান। অর্থাৎ ওই যে বললাম পোর্টরাজ মাথায় করে সেই দেবতাকে নিয়ে যে যাত্রা করত, গ্রামে ঘুরতো, ঠিক আছে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো, সেই যাত্রার কথাই এখানে বলা হচ্ছে। বলছে যাত্রায় গিয়েছিলি তো? বলছে যেতে ভুলি কি করে? তা বলিনি,
বঞ্চনা বলছে তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। তাহলে বলছে বিপদের সময় তো ভুলে যেতেও পারিস, সেই জন্যই বলছে না মেয়ে, মা যদি নিদয়াও হন, এই যে মেয়ে বলছে মানে বঞ্চনাকে বলছে মেয়ে, বলছে মা যদি নিদয়াও হন, মানে মা যদি নির্দয় নিষ্ঠুর হন, তাকে তো কিছু দিতেই হবে। ছাড়তো, তখন বঞ্চনা বলছে ছাড়তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। যে কথাটা হঠাৎ আমার মাথায় এলো তাই জিজ্ঞাসা করলাম আর কি। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যি কি? বলছে দেবতাদের মধ্যে এই দেবতাকে যে তুচ্ছি করি, ওরে ওরে মানে কে এখানে? ওই যে মারিয়া এই দেবতার কথা বলছে, ওরে ওই চন্দ্রবিন্দু আছে, একে তুচ্ছ করার, একে অবহেলা করার সাধ্যি কারণ নেই, কেউ করতে পারে না। এই যে জাগ্রত দেবী, হ্যাঁ, তাদের এটাই বিশ্বাস সেই দেবীকে কেউ অসন্তুষ্ট করলে তার ভয়ানক অমঙ্গল হবে, বিপদ হবে। তো সেই জন্যই বলছে তাকে তুচ্ছি করি কার সাধ্যি? ওরে কেউ হেলা করেছে কি টের পেয়েছে? বলছে ওকে যে কেউ, ওই দেবীকে যে কেউ কোনোদিন হেলা করেছে বা অবহেলা করেছে এমন টের কি কেউ পেয়েছে? ক্রোধ তেনার বর্ণনার বাইরে। বলছে তেনার ক্রোধ, ক্রোধ মানে কি রাগ, যে বর্ণনার বাইরে, যা অবর্ণনীয়, বর্ণনা করা যায় না। ওরে দুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। বলছে তখন বঞ্চনা বলছে ঠিক আছে, ওকে তুষ্ট করে সন্তুষ্ট করে ভালোই করেছিস, এবার ঠিক সে ভালো হয়ে যাবে। সে মানে কে? ওই পোটরাজ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, দ্রৌপদের স্বামী ভালো হয়ে যাবে। তো মেয়েটি দ্রৌপদের দিকে তাকিয়ে যোগ করে, এই দেখো কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল। তখন দ্রৌপা বলছে তোর স্বামীর কিছু হবে না রে। এই দ্রৌপা নয়, এই বঞ্চনা বলছে দ্রৌপা, বলছে দ্রৌপা তোর স্বামীর কিছু হবে না রে। স্বামী, স্বামী মানে স্বামী। বলছে তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটে, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে। দ্রৌপদ বলছে ওর বাপ মা মানে পোটরাজের মা বাবা তাকে মায়ের কাছে মানত করেই পেয়েছিল, সন্তানকে পেয়েছিল, সে কথা বলছে। সেজন্যই তো ও পোটরাজ। তাহলে এখান থেকে প্রশ্ন, পোটরাজ নামটা হয়েছে কি করে? পোটরাজ কেন নাম দেওয়া হয়েছে? ঠিক আছে, আবার তোমাদের কাছে আর একটা কোশ্চেন রাখছি, যে কাকে গোড় দেওয়ার কথা এখানে বলা হয়েছে বা কে বলেছে? এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে। গোড় শব্দের অর্থ কি? আর একটা প্রশ্ন বলছি যে প্রাণ শুকোয়, কার প্রাণ শুকিয়ে যায় এবং কি শুনে প্রাণ শুকোয়? এই যে কয়েকটি কোশ্চেন, তোমাদের 5টি কোশ্চেন বললাম, আগের 3টি এই 2টি, এই 5টি কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, দেখবো কতজন সঠিক অ্যান্সার দাও। তাহলে দেখো, তাহলে বলছে সেই জন্যই তো ও পোটরাজ। বঞ্চনাবাই বলে তাহলে, এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পূজা করে। এবারে দামা তার পোটরাজ যে ওই মারিয়াই দেবীর কিভাবে আরাধনা করেন, কিভাবে দেবীকে মানে সন্তুষ্ট করেন, সেই বর্ণনাটা দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। তোমাদের এই কারা থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবেই আসবে একদম। বলছে মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রসে সে পড়ে কি করে? বলছে এত যে সাধনা, এত যে সুন্দরভাবে আরাধনা করে পোটরাজ দেবীকে, তা সত্ত্বেও তার রসে পড়লেন কি করে, অর্থাৎ তাকে কি করে রোগে আক্রান্ত করলেন? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এই ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? বলছে উনি কি তা সত্ত্বেও দেখতে পেলেন না? একটু দয়া হলো না? এ ঘরে যে এত ছোট ছোট ছেলেপুলেরা রয়েছে আর এরকম একটা ছোঁয়াচে রোগকে পাঠিয়ে দিল। দ্রৌপা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রসে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। বলছে এই বাড়িতে ঢোকা মাত্রই প্রতি মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে সেই দেবীর নামে উপোস করেছে। তাহলে কোন কোন বারে উপোস করেছি মনে রাখবে, মঙ্গলবার আর শুক্রবার। হে মা, বছর বছর তোমার যাত্রা করি। এই যে যাত্রা করা মানে সেই দেবীকে মাথায় করে নিয়ে প্রতি বছর গ্রামে বিভিন্ন রকম শঙ্খ ধ্বনি, বাদ্যধ্বনি সহযোগে সেই মাকে নিয়ে ঘোরানো হয়। বলছে তোমায় দুধে দইয়ে চান করায়। তাহলে প্রশ্ন হবে যে মারি দেবীকে বা মারিয়াই দেবীকে কি দিয়ে স্নান করান? সবুজ শাড়ি পরায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। কপালে হলুদ কুমকুম দিই। তাহলে কপালে হলুদ দেওয়া হয় আর কুমকুম এক ধরনের লাল রঙের সিঁদুরের মতো, হ্যাঁ, লাল টকটকে, তো সেই কুমকুম কপালে দিই। তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গরান দিই। অর্থাৎ স্নান করে ভেজা শাড়িতে গরান দেওয়া মানে মায়ের কাছে
যেটাকে বলা হয় প্রণাম কাটা, যেটা আমাদের বলা হয়, সেইটাও করি। বছর বছর যেমন পারি তোমায় দিই, ছাগল দিতে না পারলে কুঁকড়ো দিই। এই যে দেখো এখানে কুঁকড়ো বলেছি, কুঁকড়ো শব্দের অর্থ কিন্তু আমরা জানি কুক্কুট, কুক্কুট মানে হচ্ছে মোরগ, আর কুক্কুটি মানে হচ্ছে মুরগি। তো আমরা যেটাকে আমাদের ভাষায় যেটা কুক্কুট বা কুক্কুটি, তো ওই মারাঠি ভাষায় সেটাকে বলছে কুঁকড়ো, মানে মুরগ, এখানে মোরগ অর্থে। হ্যাঁ, তো মোরগও বলি দিই, বলছে ছাগল বলি দিতে সামর্থ্য না হলেও, ছাগল বলি দেওয়ার সামর্থ্য না হলেও ওই কুঁকড়ো বলি দিই। তোমার দোরে রক্তের ছড়া দিই। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, মানে প্রদীপ জ্বালিয়েছি। কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? বলছি কখনো কি তোমাকে অন্ধকারে রেখেছি? তুমি বলতে পারো? তোমার এত ভক্তি করি, তবু আমার কপালে কেন এমন মা? মা, তোমার লীলে বুঝি না। বলছে তোমার যে কি লীলা সেটা আমি বুঝি না। দ্রৌপদ বলেই চলে, বলেই চলে, তার গলায় আরতি, মানে কেঁদে কেঁদে একটা আরতি, দুঃখ বিলাম। শেষে মারিয়া এর মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করে। তাহলে সে প্রার্থনা করে, এখানে সেটাকে, সেটা হচ্ছে ওই, কে বলবো, সে প্রার্থনা করছে, সেটাকে প্রার্থনা করছে বললাম, ওই দ্রৌপদ। দেবী কি বলে প্রার্থনা করে? দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। এই যে দেখো এখানে বলেছে হাগা বমি, মানে পায়খানা বমির কথা বলা হচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে এখানে মায়ের দয়া রোগটার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু প্রকৃতপক্ষে কলেরা টাইফয়েড জাতীয় রোগ, কোনো বসন্ত রোগ বা পক্স জাতীয় রোগ কিন্তু এটা নয়। পক্স রোগটা বসন্তকালে হয়, এখানে কোনো বসন্তকালের উল্লেখ কিন্তু গল্পে নেই। এখানে তোমাদের আষাঢ় মাসের কথা বলা হয়েছে, ঠিক আছে। আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্না, চিৎকারের আওয়াজ, আর দ্রৌপদের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে। আর সেই পরিস্থিতিতে দ্রৌপদের বাড়ির সামনে নিম গাছে বসে কাকটা ডাকছে, ঠিক আছে। তাহলে তোমরা যে যে কোশ্চেনগুলো, আবার কয়েকটা 5টা কোশ্চেন আমি আগে বলেছি, তোমরা শুনলে অবশ্যই উত্তর দিতে পারবে। আবার একটা কোশ্চেন বলছি, যে মারিয়ায় যে দেবী, সেই দেবীকে স্নান করানো হয় কি দিয়ে? তাকে কি রঙের শাড়ি পরানো হয়? তার কপালে কি দেওয়া হয়? ঠিক আছে। আর তার কাছে কি বলি দেওয়া হয়, বা এই যে পোটরাজ তার কাছে বলি দিতেন, কি বলি দিতেন? ঠিক আছে, এই গুটিগত কোশ্চেন তোমাদের কাছে আমি রাখলাম, ঠিক আছে। আর একটা কোশ্চেন করে দিই, যে ভিজে শাড়িতে গড়া স্নান করার পর কোন সময়ে, কোন তিথিতে? সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা করার চেষ্টা করবে। আজ আমি এখানেই আলোচনাটি শেষ করছি। পরবর্তী ভিডিওয় আমি দ্বিতীয় পর্বের আলোচনাটি নিয়ে আসবো, কারণ গল্পটি বড়, একটা ভিডিওতে সবটা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে আজকের আলোচনাটি আমি এখানে রাখলাম। খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ধীরে ধীরে আমি আলোচনা করলাম, ওই জন্যই আমি যদি স্পিডে তাড়াতাড়ি বলে যেতাম তাহলে কিন্তু শেষ করা সম্ভব হতো। আমি সেটা করিনি, যাতে তোমরা বুঝতে পারো। তাই বলছি, অবশ্যই যদি তোমাদের আলোচনাটি ভালো লেগে থাকে, তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। এবং যে সমস্ত প্রশ্নগুলো বললাম, প্রশ্নগুলোর উত্তর দেবে। তাহলে আর তার সাথে সাথে আলোচনাটি কেমন লাগলো সেটি একটু কমেন্ট করে জানাবে। তাহলে অবশ্যই পরবর্তী পর্যায়ে আমিও আরও উৎসাহিত হব এই ধরনের আরও অনেক অনেক ভিডিও তোমাদের সিলেবাসকে কেন্দ্র করে ভিডিওর মাধ্যমে নিয়ে আসা। তাহলে আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম।